This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর ঠোঁটকাটা স্পেশালে। সুকান্ত মজুমদার তিনি ডুব দিলেন প্রয়াগরাজে, মহাকুম্ভে ডুব দিলেন। বিজেপি রাজ্য সভাপতি নিজের জন্য কিচ্ছুটি চাননি, দলের জন্যও না, রাজ্যের জন্যও না, তর্পণ করলেন তিলোত্তমার জন্য। আজ আমরা জানি যে অভয়ের জন্মদিন এবং সেই উপলক্ষে তার মা বাবা ডাক দিয়েছে সবাইকে পথে নামার জন্য। আজকে সেই অভয়ের স্মৃতিতে আমি মহাকুম্ভে তর্পণও করলাম এবং এই মহাকুম্ভের পবিত্র মাটিতে যে ক্যাম্প তৈরি হয়েছে সেখানে একটি আম গাছও রোপণ করলাম। আশা করব যে আমাদের এই সকলের প্রয়াস, ঐক্যবদ্ধ প্রচেষ্টা আগামী দিনে যারা বৃহত্তর চক্রান্তে জড়িত ছিল তাদেরকে আইনের সামনে আনবে এবং উপযুক্ত শাস্তি পাবে। আমরা অভয়াকে ভুলিনি, ভুলতেও দেব না। যতদিন প্রয়াগ থাকবে ততদিন অভয়ার নাম মানুষের মনে থাকবে। কি ভাবছেন? কিছুটা অবাক হলেন? মানে আগে বিজেপির নেতাদের বলা কথা কিছু মনে পড়ে গেল কি? মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়ে সভা করা, তার বাড়িতে গিয়ে সভা করা আমিও ভালোভাবে নিইনি, মানুষও ভালোভাবে নেয়নি। জুনিয়র ডাক্তারদের সঙ্গে আপনারা আছেন তো? প্রথম দিন থেকেই ছিলাম, কিন্তু যেদিন মমতা ব্যানার্জির সঙ্গে সন্ধি করেছে সেদিন থেকে নেই। জুনিয়র ডাক্তারদের আন্দোলন যখন চরমে ছিল, সরকার যখন চাপে ছিল, তখন জুনিয়র ডাক্তাররা 27 আগস্ট ছাত্র সমাজের নবান্ন অভিযানে অংশগ্রহণ না করে প্রথম ভুল করেন। দ্বিতীয় ভুল করেন মমতা ব্যানার্জি, যিনি আসল দোষী, তার সঙ্গে মিটিং করা। তারা অন্যভাবেও সরকারের সঙ্গে মিটিং করতেন। আমি সেদিন পরামর্শ দিয়েছিলাম এয়ারপোর্টের গেটে দাঁড়িয়ে, মুখ্য সচিবের সঙ্গে বসুন, সাংবিধানিক প্রধান রাজ্যপালের মধ্যস্থতায় বসুন। আপনি আপনাদের যেহেতু অরাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক ব্যক্তিত্ব মুখ্যমন্ত্রী হতে পারে প্রশাসনিক কর্তৃক, আফটার অল সি ইজ পলিটিক্যাল ফিগার, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, এবং একটা পার্টিকে তিনি বিলংস করেন বা লিডারশিপ দেন। সেটা ওরা শোনেনি। ন্যাচারালি আমি আর নতুন করে আমার ভাই বোনদের পরামর্শ দিতে চাই না। নো কম্প্রোমাইজ উইথ মমতা ব্যানার্জি। ডাক্তার বোনকে মারার ক্ষেত্রে একমাত্র যদি কেউ দায়ী থাকেন তিনি মমতা ব্যানার্জি। নেতাদের কথা তো কথার কথা, আজ একরকম কাল অন্যরকম। এমনিতেই দিল্লিতে 27 বছর পর বিজেপি ক্ষমতায় ফেরার পর থেকে যেন রক্তের স্বাদ পেয়ে গিয়েছেন শুভেন্দু সুকান্তরা। দিল্লি যদি 27 বছর পরে পরিবর্তন করতে পারে, বাংলাকেও পরিবর্তন আপনারা করতে পারবেন। লক্ষ্য বাংলা 26-এ শুধু বাংলার বাঙালি নয়, বাংলার বাইরে বসবাসকারী বাঙালিরাও 26-এ ঝাঁপিয়ে পড়বে বাংলা জয়ের জন্য, এবং বাংলা জয় করব আমরা। শুধুমাত্র ডোল দিয়ে রাজ্য শাসন করা যায় না, যা আপনারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখবেন। পশ্চিম বাংলাতেও ওই একটা ভান্ডার দিয়ে গোটা বাংলার ভান্ডারকে লুট করে নেওয়া হচ্ছে। দিল্লিতে যে চুরি চলছিল একই চুরি বাংলায় চলছে। তাই দিল্লির এই ইলেকশন রেজাল্ট হচ্ছে একটা টেলার। আগামী দিন পুরো ফিল্ম বাংলাতে হবে। একটা মিথ্যাচারিণী এখানে বসে রয়েছেন, ওখানেও ছিলেন এক মিথ্যাচারী। সেই বাঙালি, যে বাঙালি চোখ খুলে গেছে, যারা গোটা দেশের উন্নয়নকে দেখছে, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সাথে কিন্তু নেই। দিল্লিতে বিদায় নিল আপ, এবার যাবে পশ্চিমবঙ্গের পাপ। ক্ষমতা দখলের আশায় টকবক করে ফুটছেন রাজ্যের বিজেপি নেতারা, আর সেই আগুনে ওই ঘি ঢেলে দেওয়া বলে সেই কাজটা করে দিয়ে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কিভাবে শুনুন। 26 को बंगाल की चुनाव। देखिए ये देखो, उनको मैंने कहा ना कि मैंने शासन सुना है। आप तो मैं तो खुद बैठ के सुन के आया। मैं बंगाल आएगा जब मेरे को पार्टी का, मैं तो उसकी तो उत्तर कल दिल्ली में मिल ही गया है। उनको थोड़ा डर आना स्वाभाविक है सब कुछ कहने के। এদের এই কথাগুলো ফাটা রেকর্ডের মতো। এই কথাগুলো ধর্মেন্দ্র প্রধান বা বিজেপি নেতারা 21 সালেও বলেছেন,
23 সালেও বলেছেন, 24 সালেও বলেছেন, কিন্তু ওই বলেই যাচ্ছেন, ফাটা রেকর্ড, বাজছে বাজছে বাজছে। उत्तर कल दिल्ली में मिल ही गया है, उनको थोड़ा डर आना स्वाभाविक है सब कुछ कहने के। 26-এও দেখবেন 250-র বেশি সিট নিয়ে, 250-র বেশি বিধায়ক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার শপথ নেবেন। বাংলার মাটিকে অন্য জায়গার সঙ্গে গোলাবেন। उत्तर कल दिल्ली में मिल ही गया है, उनको थोड़ा डर आना स्वाभाविक है सब कुछ कहने के। তা পশ্চিমবাংলায় বিজেপির কোনো জায়গা থাকবে না, এটা একটু নিশ্চিন্ত থাকো। পশ্চিমবাংলায় আগামী দিনে বিজেপি 30টা সিটও পাবে না 2024-এ, অপোজিশন লিডার ওদের হবে না। उत्तर कल दिल्ली में मिल ही गया है, उनको थोड़ा डर आना स्वाभाविक है सब कुछ कहने के। বিজেপির উচ্ছ্বাসের কোনো কারণ নেই। ন্যাড়া একবারই বেলতলায় যায়, এই ন্যাড়ারা দেখছি বারবার বেলতলায় আসে। হিন্দু ভোট 39% থেকে বেড়ে যদি 45% হয় তাহলেই কেল্লা পথে। উঠতে বসতেই সেই ফর্মুলা শোনাচ্ছিলেন শুভেন্দু অধিকারী, আপনাদের মনে আছে, কিন্তু বুঝতে পারছিলেন তিলোত্তমাকে ঘিরে যে আবেগ, সে আবেগ কমেনি। তিলোত্তমার জন্মদিনে সেই আবেগের আগুন জ্বলল এই রাজ্যে আবারও। আজকে সেই মেয়েটির বেঁচে থাকার যার কথা ছিল, আজ তার জন্মদিন। তার বাবা মায়ের যে আবেদন, সেই আবেদনে সাড়া দিয়ে সারা রাজ্যের মানুষ নেমেছে। এইখানে মুখোশের আড়ালেই অনেক কিছু কাজ হচ্ছে, সেটাকেই আমরা মুখোশের জন্য, মুখোশটাই হচ্ছে সিম্বলিক আর কি। কিন্তু আমার বোন নেই, বোনকে আবার খুন করা হয়েছে, সরকারি হসপিটালে আমার বোনকে খুন করা হয়েছে। সেই বোনের মুখটাকে প্রতীকী হিসেবে আমরা পড়ে এসেছি। সঠিক বিচার চাই, আমাদের সঠিক বিচার আমার ছিনিয়ে আনবো। সামনে দাঁড়িয়ে বলছে বিচার আমরা পাইয়ে দিয়েছি, বিচার পেয়ে গেছে। এরা হচ্ছে মুখোশের আড়ালে এই যে কর্মযোগ্য করছে তারই প্রতিবাদ। এটা আমাদের 6 মাস তো অতিক্রান্ত হয়ে গেছে, তো ওটা আমরা বিচারের জন্যই আমরা এখন পর্যন্ত রাজপথে আছি। আর আজকে আমাদের ভগবানের জন্মদিন। আজ তিলোত্তমা নেই, কিন্তু আমরা তিলোত্তমার অভয়ার পরিবার হিসেবে ওর জন্মদিন আমরা পালন করছি। আমাদের মেয়ের ন্যায় বিচারের দাবিতে আমাদের এই আন্দোলন। প্রতি বছর তার জন্মদিন আগেও হয়েছে, এখনো হচ্ছে, আজ হচ্ছে, পরেও হবে। দোষীরা সাজা পায়, সেটুকুনিও তো হচ্ছে না। এই বিচার আমরা যতক্ষণ না ছিনিয়ে আনতে পারছি ততক্ষণ জন্মদিন, আদার্স দিন আমরা রাস্তাতেই থাকবো। যতদিন না প্রকৃত অর্থে যথার্থ বিচার পাবো, ততদিন আমরা এইভাবেই রাস্তাতেই থাকবো। আমরা এই দোহের আগুন নিভতে দেব না। সিপিএম, বাম, অতি বাম, নকশালপন্থী, কংগ্রেস, বিজেপি, আরএসএস, এই সব লোকজন কিছু আপনারা দেখেছেন তো, ওটা মানে এত লোক মিলেও ও তো 300-400 বেশি লোক নেই ওখানে। কোনো ফটোগ্রাফাররা ক্যামেরা তুলতে পারছে না, আর পেছনে রাস্তা দেখা যাচ্ছে। তো এরা তো বাবা মার আবেগকে বিভ্রান্ত করে রাজনীতি করার জন্য করছে। আর ক্রাউড ফান্ডিং যা হয়েছে অভয়ার মৃত্যুকে ঘিরে, তো দেখা তো গেছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে এরা পেমেন্ট করেছে। এখন এসব আজকের মিছিলও কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে পেমেন্ট করে টাকা দিয়ে মিছিল করছে কিনা সেটাও তো তদন্তের আওতায় আসা উচিত। যাদের খাটের তলায় কোটি কোটি টাকা পাওয়া যায় তারা আবার এসব নিয়ে কি কথা বলে? তারা শুধু নিতে এসছেন, তারা দিতে জানেন না। ওই জন্য বুঝতে পারছেন না যে যারা দিয়েছেন 200-500 করে টাকা, তারা কেন দিয়েছেন এটা বুঝতে পারছেন না। মাথাতে ওনাদের ঢুকছে না যে রাজনীতি করা মানে তো নেবো 2 হাত ভরে, খাটের তলা ভর্তি করবো, কিন্তু কেউ যে 200-400 টাকা করে দান করতে পারে এটা ওনাদের ধারণাতে নেই। ওই জন্য ওনারা এইসব বলছে। আসলে ভোট চাই, ভোট ভোট বড় বালাই, তার জন্য যা ইচ্ছে তাই করতে হবে। তাই একসময় আরজিকর আন্দোলন থেকে সরে আসার কথা ঘোষণা করা সুকান্ত মজুমদার মহাকুম্ভে তিলোত্তমার জন্য তর্পণ করলেন, গাছ পুঁতলেন। আর শুভেন্দু অধিকারী ছুটলেন তিলোত্তমার বাবা মায়ের কাছে। ওই যে বললাম, ভোট বড় বালাই। যারা তদন্ত করছেন ও যারা বিচার করছেন
তারা এর মীমাংসা করুন, এটা আমরা চাই। নইলে পথই পথ দেখাবে, পরিবার সঙ্গে থাকবে, সবাই আমরা রাস্তায় নামবো। শুধুমাত্র স্তাবক ছাড়া, মমতা ব্যানার্জির যারা স্তাবক, যাদের চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও যারা কানে শুনতে পান না, সিপিএম, বাম, অতি বাম, নকশালপন্থী, কংগ্রেস, বিজেপি, আরএসএস, এই সব লোকজন কিছু আপনারা দেখেছেন তো, ওটা মানে এত লোক মিলেও ওটা 300-400 বেশি লোক নেই ওখানে। বিনীত গোয়েল আর মমতা ব্যানার্জি দুজনের জেল চাই। মানুষ তার সময় সুযোগের অপেক্ষায় আছে। শুভেন্দু অধিকারী তো সরকারি পদে আছেন, তার তো উচিত হচ্ছে যে কেন্দ্র সরকারকে বলে, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে, প্রধানমন্ত্রীর আন্ডারেই তো হচ্ছে সিবিআই আছে, এবং হচ্ছে যে কেন্দ্রীয় শাসক দল হিসাবে আমাদের রাজ্যে প্রধান বিরোধী দল হিসাবে তারা তো অস্বীকার করতে পারে না তাদের দায়িত্ব। শুভেন্দুবাবু দায়িত্ব নিক। এর বিচার যদি সঠিক না হয়, মানুষ কি করে এই সরকারকে বিসর্জন দিতে হয় মানুষ সেটা জানে, মানুষের উপরে ছেড়ে দিন। ঘুরে ফিরে সেই ভোটের অঙ্ক চলে আসলো। আরজিকর কাণ্ড, কেন্দ্রীয় মন্ত্রী তিনি কথা বলতে এলেন। आरजीकर में जो घटना हुई, आखिर उसमें थे कौन लोग? व्यवस्था में यहाँ रौटना हो गया है, ये चरमरा गया है, ये बड़ा भ्रष्ट व्यवस्था हो चुकी है। ये बहुत ही चिंताजनक विषय। प्रजातंत्र में हम विषयों को लोगों के सामने ले जाना। আচ্ছা, তিলোত্তমার বাবা মা আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করার পরেই কি আরো বেশি অক্সিজেন পেয়ে গিয়েছে গেরুয়া শিবির? এই প্রশ্নটা করতে বাধ্য হলাম। চার্জশিট, রায়ের কপি, এবং উনি বলেছেন, আমি তো বিষয়টা ডিপলি জানতাম না, আমি দেখছি আমার লোকজন দিয়ে খবর নিয়ে যত সম্ভব আপনারা ন্যায় বিচার পান সেই চেষ্টা আমি করছি। উনি আশ্বস্ত করেছেন আমাদের। মোহন ভাগবত জি একজন সিনিয়র নেতা আরএসএস এর, তো তার কাছে কি করতে, মানে কেন বাবা মা যাচ্ছেন মোহন ভাগবতের কাছে? রাজনৈতিক উদ্দেশ্য, সমস্ত মুখোশ খুলে যাচ্ছে। অমিত শাহ আসলেন কলকাতায় কথা বলার জন্য, সব রকমের চেষ্টা করার পরেও এড়িয়ে গেলেন, না বোঝার কোনো কারণ নেই। এখন মোহন ভাগবতের কাছে উনি বলছেন বিচার পাওয়ার ক্ষেত্রে বড় বাধা যে দিল্লি এবং দিল্লির সরকার, এটা মোহন ভাগবতকে নিশ্চয়ই বোঝাবার মতন কারণ এবং সুযোগ ওনার আছে। হ্যাট্রিক করার পরেও কিন্তু হেরে গেলেন অরবিন্দ কেজরিওয়াল। হ্যাট্রিক করার পর এই রাজ্যেও যাতে ভরাডুবি না হয় তার জন্য এখন থেকেই তৃণমূল সতর্ক। দিল্লির রেজাল্ট আউটের পরদিনই পুরনো চাল, বিরোধী জোটের নেত্রী হন মমতা। ইন্ডিয়ান অ্যালায়েন্সে যারা আছে তাদের এবার নিজেদের বুঝুক, একটুখানি বোঝার দরকার আছে, নিজেরা বুঝুক। আর যদি বুঝে সুঝে এই ইন্ডিয়া অ্যালায়েন্সের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে দেয়, তাহলে কিন্তু খুব কাজের কাজ হবে। এটা আরএসএস এর ভার্সন, যে ভার্সনটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় অথবা তৃণমূলের নেতারা বলছেন যে বিজেপির বিরুদ্ধের মুখ হবে মমতা ব্যানার্জি, তাহলে বিজেপির বিরুদ্ধের মুখ হবে আরএসএস এর বকলমে মমতা ব্যানার্জি। এই ইন্ডিয়া অ্যালায়েন্সের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে দেয়, তাহলে কিন্তু খুব কাজের কাজ হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখ নিয়ে আর কথা না বলাই ভালো। কখন বলেছে কথা? ও সকালবেলা, এখন রবিবার, স্যাটারডে নাইটের হ্যাংওভারে বলেছে কিনা আমি বলতে পারবো না। এই ইন্ডিয়া অ্যালায়েন্সের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে দেয়, তাহলে কিন্তু খুব কাজের কাজ হবে। সেখানে একটা গাইডলাইন যদি তৈরি হয়, সেই গাইডলাইনটা মানে অ্যালায়েন্সের যারাই থাকবে তারা যদি মানে, তবে কিছু হবে আগামী দিনে। নাহলে আমি কোনো, এই যেমন আছে তেমন চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মডেল ফেস হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়, নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশাসক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মমতাদির স্কিমগুলোকে অন্য রাজ্য, অন্য দলকে নির্বাচনী ইস্তাহারে রাখতে হচ্ছে। ফলে সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল যে বিজেপিকে হারানোর বিষয়ে সাকসেসফুল, এটা তো দেশের কাছে দৃষ্টান্ত হয়ে আছে। उत्तर कल दिल्ली में मिल ही गया है, उनको थोड़ा डर आना स्वाभाविक है सब कुछ कहने के लिए। বিজেপির উচ্ছ্বাসের কোনো কারণ নেই। ন্যাড়া একবারই বেলতলায় যায়, এই ন্যাড়ারা দেখছি বারবার বেলতলায় আসে। পশ্চিমবাংলায় আগামী দিনে বিজেপি 30টা সিটও পাবে না 2024-এ। অপোজিশন লিডার ওদের হবে না। ক্যালেন্ডার বলছে আজ 26শে মাঘ, তবে বসন্ত এসে গেছে, মানে ক্যালেন্ডারের তারিখে নয়। জ্যোতিপ্রিয় মল্লিকের মনে আজ রাজনীতির বসন্ত লাগলো।
কেন বলছি, তার কারণ বিধায়ক বালু নিজের কেন্দ্র মানে হাবড়ায় গেলেন, প্রায় 15 মাস পর গেলেন। লাগবে কর্মীদের কাছে থাকাটাই তো আনন্দ। আমাদের জীবনে সবটাই কর্মী, নেতা ভিত্তিক না করে কর্মী ভিত্তিক করলে অনেক বেশি ভালো লাগে। কর্মী তৈরি করতে অনেক কঠিন হয়, অনেক কঠিন। যেদিন তিলোত্তমার মন খারাপের জন্মদিন পালিত হচ্ছে, ঠিক সেই দিনই একদা উত্তর 24 পরগনার জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক নিজের কেন্দ্র হাবড়ায় গেলেন। জেল মুক্তির পর প্রথমবার গেলেন। দেখাবো সেই ছবি আপনাদের। হাবড়া পুরসভায় গেলেন তিনি, তবে গেলেন পদযাত্রা করে। রেলগেট থেকে পুরসভায় তিনি পায়ে হেঁটে গেলেন। আসলে মোদ্দা কথা হলো, রাজনীতিতে ওয়েলকাম ব্যাক বালু মল্লিকের, একেবারে পুরনো ফর্মে। গ্রেফতারির পর প্রথম দিন থেকে জ্যোতিপ্রিয়র পাশে দাঁড়িয়েছে তার দল তৃণমূল কংগ্রেস। রাজনীতির প্রতিহিংসা, আর সেই কথাটাই বলেছিলেন দলের সুপ্রিমো। সেই জ্যোতিপ্রিয় মল্লিক রাজনীতিতে আবারও সক্রিয় হবেন, এতে অবাক হওয়ার খুব একটা আমি অন্তত দেখছি না। জানি না আপনারা কি ভাবছেন। কাল থেকে জানেন বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হচ্ছে, সেখানেও উপস্থিত থাকবেন কি আপনার বিধায়ক? এই প্রশ্নটা রাখলাম। গত মাসের শেষে উত্তরটা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অনেকটাই দিয়ে দিয়েছিলেন, কিন্তু দেখুন মনে পড়ে কিনা। ন্যাচারালি হি ইজ এ মেম্বার অফ দ্য হাউস। ওনার বিরুদ্ধে আমাদের এখানে তো কোনো হাইকোর্টের কোনো ডিরেকশনে নেই যে উনি থাকতে পারবেন না। 10ই ফেব্রুয়ারি থেকে বিধানসভায় বাজেট অধিবেশন। সেই অধিবেশনে যোগ দিতে বাধা নেই জ্যোতিপ্রিয়। তার আগে রবিবারই গেলেন নিজের বিধানসভা এলাকা হাবড়ায়। তাহলে রাজনীতিতে সক্রিয় জ্যোতিপ্রিয় মল্লিক আবারও? দলের কর্মসূচি কে থাকবেন না থাকবেন এগুলো দলের অভ্যন্তরীণ বিষয়, এটা নিয়ে বাইরে আমরা কথা বলবো কেন? যা কর্মসূচি হচ্ছে আপনারা সবাই দেখতে পাবেন। তৃণমূলে জেল ফেরত হলে তার দাম বেশি হয়। অনুব্রতর দাম বেড়ে গেছে, জেল ফেরত হয়েছে। জ্যোতিপ্রিয়র দাম বেড়ে যাবে। উনি আগে তো জেলা সভাপতি ছিলেন, নিশ্চয়ই রাজ্য সভাপতি করা উচিত। এবার পার্থ চ্যাটার্জি আসলে তাকে কি পোস্ট দেবে ঠিক করে। বালুর ক্ষেত্রে প্রথম দিন থেকেই পাশে ছিল দল, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে? সাধন পান্ডে মারা গেছে, সিনিয়র লিডার। পার্থ চ্যাটার্জি জেলে আছেন। এদের কাজগুলো কে করবে? কাউকে না কাউকে তো কাজগুলো করতে হবে। গ্রেফতারের 5 দিন পর মন্ত্রিসভা থেকেও নাম কাটা গিয়েছিল পার্থর। তার আগেই অবশ্য দল সাসপেন্ড করেছিল। তবে বালুর বেলায় তেমনটা হয়নি। কেন? সেদিন মানিক ভট্টাচার্যের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের তুলনা টেনে ব্যাখ্যাটা দিয়েছিলেন দলের প্রবীণ সাংসদ। একটা ব্লেটেড ওপেন ডিসপ্লে ছিল স্তূপীকৃত কারেন্সি টাকার। মানিক ভট্টাচার্যের তো অনেক তদন্ত করেও পুলিশ কিছু স্তূপীকৃত টাকা পাই। এক যাত্রায় পৃথক ফল, পার্থতে এক আর বালুতে। জ্যোতিপ্রিয়কে মন্ত্রী হিসেবে রেখেই দায়িত্ব গিয়েছিল প্রতিমন্ত্রীর কাছে। প্রথম দিন থেকেই জ্যোতিপ্রিয়র পাশে দল, সে কথা তো কবেই বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছে। ও অ্যারেস্ট করেছে কিসের জন্য? যাতে পার্টির কাজ করতে না পারে, যাতে ইলেকশন করতে না পারে। আর সেই সুযোগে সিপিএম, কংগ্রেস, বিজেপি একসাথে বেরিয়ে পড়েছে রাস্তায়, রোজ মিছিল করছে আর সবাইকে চোর চোর বলছে। তাহলে রাজনীতির প্রতিহিংসা। মুদ্রা কথা হলো তফাৎ যাও সব ঝুট হ্যায়। আচ্ছা, সব ঝুট হ্যায় মানে সেটা বুঝিয়ে দিতেই নিজের কেন্দ্র হাবড়াতে গেলেন বালু মল্লিক, মানে আবারও গেলেন। কাজগুলো অনেকটা অসমাপ্ত আমার কাছে থেকে গেছে, আমার কাছে ব্যক্তিগতভাবে। কিন্তু আমার মনে হচ্ছে সরকার কাজ করেছে। নির্ভর সমস্ত জায়গাতে পিকনিক, 3টে জনসংযোগ আছে আজকে, 3টে জায়গায় বনভোজন আছে এবং সেই বনভোজনগুলো তিনি বিভিন্ন জায়গায় যাবেন এবং কর্মীদের সঙ্গে কথা বলবেন। আজকে মূলত হাবড়া পৌরসভাতে আসেন এবং হাবড়া পৌরসভাতে যখন আসেন 2 নম্বর রেলগেট থেকে পৌরসভা পর্যন্ত তিনি পায়ে হেঁটে আসেন। তার আগে বদরে যান, সেখানে জনসংযোগ করেন, সেখানকার মানুষের সঙ্গে কথা বলেন। আবার তো বদরে গিয়েছিল, হ্যাঁ বদরে বসেছিলাম ওদের সাথে, প্রচুর লোক বদরে। তারপর বদরের পর একটা মন্দিরে নিয়ে গেল। অন্যদিকে তিলোত্তমায় সরব এ শহর, প্রতিবাদের ঢেউ উঠছে। কিন্তু যারা ধর্ষক তারা তাদের মতোই আছে। জলপাইগুড়ি সদরে এক ছাত্রীর সঙ্গে যা হয়েছে শুনলে চমকে উঠবেন। বলি আপনাদের, পরিচিত টোটো চালক কিশোরী ছাত্রীকে পার্কে নিয়ে গিয়ে ধর্ষণ করে। কেউ জানতও না, যদি না ওই ছাত্রীর ব্যাগে প্রেগন্যান্সি কিট থাকতো। ওই ধর্ষকই ছাত্রীর হাতে কিট ধরিয়ে দেয়।
বুঝতেই পারছেন কেন। ধর্ষকের দুঃসাহস একবার ভাবুন। পশ্চিমবঙ্গের অবস্থা কি? মাদক খাইয়ে ধর্ষণ। এবার আমি ধর্ষণ কতটা করেছি তার প্রমাণ করতে প্রেগনেন্সি কিটের বা টেস্ট করার জন্য প্রেগনেন্সি কিট পাঠিয়ে দিল যে তুমি প্রেগনেন্ট কিনা সত্যি করে সেটা আমায় জানাও। কোন জায়গায় গিয়ে পৌঁছেছে? আমাদের নাতনি স্কুলে পড়ে, স্কুলে, হ্যাঁ স্কুলে। আমরা তো জানি না ঘটনাগুলা। তো ও স্কুলে যায়, টোটো চালায় ওই ছেলেটা। হ্যাঁ, আমাদের পাশের বাড়ি, পাশের দিকেই টোটো। ওই টোটোতে যাওয়া আসা করে, অন্য টোটোও যাওয়া আসা করে। হঠাৎ করে একদিনকে ওকে উঠে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে তাও আমরা জানি না। এখন মেয়েটাকে নিয়ে গিয়ে অনেক কিছু ঘটনা করছে। মুখ্যমন্ত্রী এদের ফাঁসি দেবেন না? এই যে টোটো চালক, মানে যার দিকে অভিযোগের আঙুল, তার একটা রাজনৈতিক পরিচয় আছে। তৃণমূল কংগ্রেস নেতার ভাইপো তিনি। হ্যাঁ, তৃণমূল নেতার ভাইপো। তাও বলতে হবে নির্যাতিতার পরিবারের ভাগ্য ভালো এক্ষেত্রে। পুলিশ অভিযোগ দায়েরের 8 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার অন্তত করেছে। মানে শাসক যোগেই যদি এত বাড় হয় তাহলে রাজনীতি তো তোলপাড় হবেই। ব্যভিচার, অন্যায়, অবিচারের একটা সীমা থাকে। মমতা সরকার সমস্ত সীমাকে লঙ্ঘন করে ফেলেছে। ব্যাপার হচ্ছে তৃণমূলের নামটাকে জড়ায় দেওয়া হয়। একটা বাজে ঘটনা ঘটিয়েছে, শ্লীলতাহানি, ধর্ষণ। সে কে না, সে তৃণমূলের যে পঞ্চায়েত তার ছোট মামা। ডান দিক দিয়ে গেলে বাঁ দিকের পুকুর পাড়ে তার খুড়শ্বশুর থাকেন, আরেকটু ডান দিকে গেলে তার মেসমশাই থাকেন। ওই কানেকশন তৃণমূলের সঙ্গে। যে মেয়েটাকে এই ধরনের ঘটনা করেছে, আমারও বাড়িতে মেয়ে আছে, তো আমরা চাই অবিলম্বে যে ব্যক্তি ঘটনা করেছে তার উপযুক্ত শাস্তি হোক। এটা একটা প্যান্ডেমিকের অবস্থা নিয়েছে পশ্চিমবঙ্গে। এটা একটা সোশ্যাল একটা মানে স্টিগমা, একটা সোশ্যাল একটা ক্রাইম। অন্য রাজ্যেও হয়, কিন্তু অন্য রাজ্যে শাস্তিটা হয়। আমি আবার বলছি, সামাজিক অপরাধ, বাজে ঘটনা, আদিম প্রবৃত্তি পুলিশ শনাক্ত করছে, ধরছে। কিন্তু এইটা সব থেকে ভয়ানক যে মিসক্রিয়েন্টস, রেপিস্ট, দুর্নীতিবাজ গুলি করছে। তারা জানে যে আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না, কারণ সরকারটা আমরা চালাচ্ছি। এবার নিউ টাউনের কথা বলি আপনাদের, ধর্ষণ খুনের ঘটনা। সেখানেও অভিযুক্ত টোটো চালক, তার নাম সৌমিত্র রায়। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তাকে গ্রেফতার করেছে। বাড়ি নিয়ে যাওয়ার নামে ওই নাবালিকাকে টোটোয় তুলেছিল অভিযুক্ত সৌমিত্র। পরিচিত সেই সুযোগ সে নেয়। তারপর নিউ টাউনের লোহা ব্রিজের কাছে নিয়ে এসে নির্জন এলাকায় ধর্ষণ করে খুন বলে অভিযোগ। গ্রেফতার হওয়ার পর জেরায় সে সেই বিষয়ে স্বীকার করেছে। মেয়ে মানে টোটো ভার্জন আছে কি, মেয়ে বাড়ি ফিরতে চেয়েছিল, তো ওর জন্যই ও টোটোতে উঠেছে। ওর বাড়ি থেকে কিছু হয়েছে ওটা আমরা দেখছি কি ওর হ্যান্ড রাইটিং আছে কি, মেবি হ্যাঁ, ওটা উই আর ইনভেস্টিগেটিং। ক্লিয়ারলি এখন অব্দি কিছু বলা যাবে। একবার হ্যাঁ বলেছে, অ্যাকিউজড পারসন হ্যাজ কনফেসড, বাট উই আর কালেক্টিং অল দ্য এভিডেন্সেস টু মেক আওয়ার কেস স্ট্রং। তোমাকে কিছু বলেছিল, কোনো সমস্যা রয়েছে, ঝামেলা হয়েছে বাড়িতে? না, ওইসব নিয়ে ও কিছু বলেনি আমাকে। আচ্ছা, এমনি পড়াশোনা কেমন করে? ও পড়াশোনা খুব ভালোই করতো, আমারই ফ্রেন্ড ছিল, সবসময় আমাদের বাড়ি আসতো, আমাকে খুব ভালোবাসতো। আচ্ছা, তারপরে কখনো বলেছে কোনো ছেলে বন্ধু ছিল বা কিছু? না, ও কোনো ছেলেদের সঙ্গে মিশতো না, শুধু আমার সঙ্গে। আর একটা মেয়ে আছে, সুমনা বলে মেয়ে আছে একটা, ও আমার সঙ্গে আর ওর সঙ্গে পুরো ক্লোজলি মিশতো, সবসময় আমার সঙ্গেই থাকতো। আচ্ছা, আর কখনো মানে কোনো ছেলেদের সঙ্গে ওর বেশি ইয়ে ছিল না। আর অরূপ বলে একটা ছেলে আছে, ওর সঙ্গে মেশামেশি করতো, ও আমাদের ফ্রেন্ড ছিল, একসাথে টিফিন খেতাম, ওরকমই। অভিযুক্তর স্ত্রীর কথা শুনলে বুঝবেন ওই রাতে ঘটনাটি ঘটিয়ে সৌমিত্র বাড়ি ফিরেছেন। স্বামী কি করে এসেছেন স্ত্রী ঘুণাক্ষরেও টের পাননি। ও তো গাড়ি চালিয়ে 12টার দিকে এলো, এসে আমি উঠলাম, আমাকে ডাক দিল, আমি খুলে দিলাম তালা। একটু টেনশন ছিল যে ওই টাকা পয়সা মালিক পেতো, দিতে পারছে না, সেটাই। বৃহস্পতিবার কখন বেরিয়েছিল? সকালে। বিকালে? বিকালে 6টার সময় বেরিয়েছে, 12টার সময় এসছে। আমিও মাঝে মাঝে যাই ওর সঙ্গে, এটা হয় মাঝে মাঝেই হয়, দুজন একসঙ্গেই যাই। কোথায় যান? আর ঘুরতে। যে মেয়েটির কথা বলা হচ্ছে, এই মেয়েটিকে কি আপনার স্বামী চিনতো? না। নিউ টাউনের মতো একটা জায়গা, সেখানে এরকম একটা ঘটনা ঘটে গেল, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তো উঠবেই। মেয়েটাকে রেপ করলো, তুলে নিয়ে গেল, যেটা এখন পুলিশ সিসিটিভিতে দেখতে পেল, সেটা চর্বচক্ষে দেখতে পেল না। কারণ পুলিশ ব্যস্ত থাকে
কোথায় লরি যায় সেটা রাস্তায় রাত্রিবেলা, কোথায় গাড়ি যায়, কোথায় নিরীহ লোক হয়তো ড্রাইভিং লাইসেন্স টানতে ভুলে গেছে তাকে ধরে কত টাকা আদায় করা যায় সেটা করতে ব্যস্ত থাকে। রাতটা হচ্ছে তোলার জন্য, রাতটা পাহারা দেওয়ার জন্য থোড়ি পুলিশের কাছে। দেখুন, ওই যে বললাম না, পুলিশের নজরদারির অভাব, এটা বলবো না। আজকে আপনি অন্য রাজ্যে যান, আপনি উত্তরপ্রদেশে যান, সেখানে কি কোনো জঙ্গল এলাকা নেই? সেখানে কি মাঠ, ফাঁকা মাঠ, গ্রামীণ এলাকা নেই? ভাঙড়ের বৈরামপুরে বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা, শিশু সহ 10 জন গুরুতর আহত। একটি 4 চাকা গাড়ির সামনে চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যায়, অটোরিকশাকে সজোরে ধাক্কা মারে, আহতরা হাসপাতালে ভর্তি রয়েছেন। ঠোঁটকাটা আজ এ পর্যন্তই।